হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটি রিপোর্ট ধর্মী আলোচনা করব, স্পেসিফিক প্রোগ্রাম নিয়ে না, কানাডার ইনস্টিটিউশনগুলোর অবস্থা নিয়ে কিছু তথ্য আমাদের সামনে এসেছে, সেগুলোকে অ্যাড্রেস করে, বিশেষ করে অন্টারিও প্রভিন্সে রিনাউন্ড অনেকগুলো প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি, কলেজ, সেগুলোর স্টুডেন্টের সংখ্যা 50% কমে যাওয়ার কারণে চরম দুরবস্থার মধ্যে দিনাতিপাত করছে সে সমস্ত প্রতিষ্ঠান। এই জায়গা থেকে উত্তরণ পেতে হলে কানাডার ইমিগ্রেশন সিস্টেমে স্টুডেন্টদের সুযোগ সুবিধাগুলো বাড়াতে হবে। ফরেন স্টুডেন্টদের যে সুযোগগুলো আগে ছিল সেগুলোকে আবার ইনস্টল করতে হবে, তাহলেই হয়তো কলেজগুলো সারভাইভ করতে পারবে। এবং ফরেন স্টুডেন্ট যারা আগে কানাডাকে ফার্স্ট টার্গেট হিসেবে অ্যাকসেপ্ট করতো, তারা কিন্তু এখন অনেকটাই কানাডাকে পাশ কাটিয়ে ইউকে, অস্ট্রেলিয়া, ইউএসএ এই সমস্ত কান্ট্রিতে তারা ডেস্টিনেশন হিসেবে চয়েস করতেছে। তো এখানে কানাডার অনেক কিছু করার আছে। কানাডা ইমিগ্রেন্ট বান্ধব নিঃসন্দেহে ঘোষণা দিয়ে প্রোগ্রাম কিন্তু কানাডাতেই সবচেয়ে বেশি প্রচলিত আছে এখনও পর্যন্ত, যদিও অনেক ধরনের রেস্ট্রিকশন আছে। এবং সাম্প্রতিক সময় স্টুডেন্টদের জন্য আগে অনেক কম স্কোর বা ফাঁক ফকর দিয়ে অ্যাকসেপ্টেন্স লেটার পাওয়ার যে সুবিধা ছিল, সেটি কিন্তু এখন নেই। এখন অ্যাকচুয়ালি স্টুডেন্টদেরকে জেনুইনলি এক্সপার্ট হইতে হয়, বিশেষ করে ল্যাঙ্গুয়েজ টেস্টে প্রকৃতপক্ষেই তাদের এক্সপার্টাইজ থাকতে হয় বা এখানে রিকোয়ার্ড স্কোরটা প্রয়োজন হয়। আর অন্যান্য বিষয়গুলো এখন পর্যন্ত স্ট্রং কমপ্লায়েন্সের মাধ্যমে যাচ্ছে। তো এই বিষয়টা অবশ্যই ভালো। তো আমরা যে অবস্থা দেখতেছি তাতে বোঝা যাচ্ছে যে কানাডা নিজেদের স্বার্থেই এখানে সামনে স্টুডেন্ট ভিসাকে আরও শিথিল করতে হবে। স্টুডেন্টদের সংখ্যা অবশ্যই বেড়ে যাবে, কারণ গত 2024-এ আমরা দেখেছি অনেক রিয়াল স্টুডেন্টরাও এখানে ভিসা পায়নি। এর ফলে স্টুডেন্ট ট্রেন্ডটা কিন্তু ভিন্ন দিকে চলে গেছে। তো বাস্তু সংস্থান সিস্টেমে দেখা যায় যে বাঘ এবং হরিণ যেখানে বসবাস করে, সেখানে যখন বাঘের সংখ্যা অনেক বেড়ে যায় তখন হরিণের সংখ্যা কমে যায়। কারণ এখানে বাঘের সংখ্যা বেড়ে গেলে বেশি বেশি হরিণ খাওয়ার কারণে হরিণের সংখ্যা কমে যায়। যখন হরিণ অনেক কমে যায় তখন হরিণ কমের কারণে এখানে অনেক বাঘ মারা যায়, কারণ না খেতে পেয়ে তারা মারা যায়। এর ফলে কী হয়, অনেক হরিণের সংখ্যা বেড়ে যায়। তখন একটা সময় দেখা গেল যে এই বাঘ অনেক হরিণ পেয়ে খেয়ে হৃষ্টপুষ্ট হয়ে তখন তাদের আরও বংশবৃদ্ধি করে। জাস্ট এখানে বিষয়টা আমি এই জন্যে বললাম যে যখন আপনি কোনো একটা সিস্টেম ডেভেলপ করবেন, সেই সিস্টেমে যখন অনেক বেশি ফোকাস চলে আসবে তখন সবাই হুমড়ি খেয়ে সেখানে পড়ে, তখন আবার সেটা শিথিল হয়ে যায়। 2022-23 সালে কানাডার প্রতি সবার যে হুমড়ি খেয়ে পড়া অবস্থা, সেটি 24 সালে এসে আবার কমে যায়। এখন 25 সালের শুরুতেও সেই ট্রেন্ডটা একইভাবে দেখা গেল যে স্টুডেন্টদের কনসেন্ট্রেশন কানাডাতে অনেক লেস। সেই জায়গাতে কানাডা যে সাফারিংসগুলো করতেছে, নতুন গভর্নমেন্ট এই রিপোর্টগুলো দেখে নতুন পদক্ষেপ নেবে এবং তার আলোকে আবার স্টুডেন্ট বান্ধব যে সমস্ত স্টেপ গভর্নমেন্ট নেবে সেটার আলোকে আবার ফরেন স্টুডেন্ট তারা ইমিগ্রেন্ট হওয়ার স্বপ্ন নিয়ে আবার কানাডাকে এক্সপ্লোর করবে। আগের মতো করে না হলেও অন্ততপক্ষে তার কাছাকাছি পর্যায়ে সেটা যেতে পারে। এবং গতকালকে কিন্তু একটা রিপোর্টে আমরা দেখলাম ইউকে গভর্নমেন্ট কিন্তু একটু স্ট্রিক্ট রুলস করতেছে, বিশেষ করে ভিসার যে ফ্যাসিলিটিসগুলো ইউকে থেকে পাওয়া যায় সেগুলো আরও স্ট্রিক্ট করা হবে। এখানে প্রোগ্রামের লেন্থ কমানো হচ্ছে। তো সেই সংক্রান্ত একটা আলোচনা আমরা করব। আনুষঙ্গিক অনেক কথা বললাম আজকে শুরুতে। তো যারা কানাডাতে আসতে চান তাদেরকে বলবো যে এখন যেহেতু অনেকেই কানাডা বিমুখ একটা মনোভাব নিয়ে আসে, এই ক্ষেত্রে যারা চালাকি করে কানাডাকে ফোকাস করবেন, যাদের আইএলটিএস বা ল্যাঙ্গুয়েজ টেস্ট স্কোর ভালো, প্রকৃতপক্ষে যাদের ফান্ড রয়েছে, যারা ইমিগ্রেশনকে ফোকাস করতে চান, তারা এখন আবার কানাডাকে কেন্দ্র করে চিন্তাভাবনা করতে পারেন। এবং কানাডার জন্য অল কাইন্ডস অফ সার্ভিস আমরা আপনাদেরকে দিয়ে থাকি, বা আমাদের সে অ্যাবিলিটি রয়েছে। প্রায় এক যুগের কাছাকাছি অভিজ্ঞতার আলোকে সঠিক সেবাটা আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব সর্বাত্মকভাবে। যদি কেউ আপনারা সেবা নিতে চান অবশ্যই আমাদেরকে যোগাযোগ করবেন ইমেইলের মাধ্যমে, বা আমাদেরকে নক দিয়ে আমাদের গ্রুপগুলোতে জয়েন করে। তো সেটা মেইন বিষয় না, আপনারা যাতে আপডেট থাকেন সেটাই মেইন বিষয়। এখানে দেখতে পাচ্ছেন অন্টারিও কলেজেস ইন ক্রাইসিস, 50% স্টুডেন্ট ড্রপ স্পার্ক প্রোগ্রাম কাটস। 50% স্টুডেন্ট কমে যাওয়া মানে বুঝতে পারতেছেন যে একটা ইনস্টিটিউশন চালানোটা কত কঠিন হয়ে যাবে, বিশেষ করে ফরেন স্টুডেন্ট যদি কমে যায়। আপনারা জানেন যে নেটিভ স্টুডেন্টদের জন্য কিন্তু টিউশন ফি অনেক কম দিতে হয়, বলা ছিল 1/3, 1/4। ইভেন আপনার কুইবেক প্রভিন্সে বলা যায় যে এখানে 10 ভাগের 2 ভাগ মাত্র দিতে হয়, 8 ভাগই দিতে হয় না। বা এখানে ডিফারেন্সটা এরকম আর কি, অনেক বেশি ডিফারেন্স। তো সেই জায়গাতে 50% স্টুডেন্ট কমে যাওয়া মানে এখানে ম্যাক্সিমামই হচ্ছে ফরেন স্টুডেন্ট কমে যাওয়া, 99% ফরেন স্টুডেন্ট কমে যাওয়া। তো সেটার কারণে
এটা অবশ্যই প্রতিষ্ঠানগুলোকে সাফার করাচ্ছে ব্যাপকভাবে। সেই প্রতিবেদনগুলো এখানে দেখতে পাচ্ছেন। অ্যালগোমা ইউনিভার্সিটি, ক্যামব্রিয়ান কলেজ, নর্দার্ন কলেজ, সল্ট কলেজ, তারা অনেকগুলো প্রোগ্রাম সাসপেন্ড করতে বাধ্য হয়েছে। এরপরে তাদের সামার ইনটেকটা তারা ক্লোজ করে দিয়েছে অনেকগুলো প্রতিষ্ঠান। ফল ইনটেক যেহেতু মাদার ইনটেক, সেটা তো থাকবেই। এরপরে তারা হচ্ছে তাদের স্টাফদেরকেও তারা মূলত নতুনভাবে অ্যালাইন করতেছে, নতুন করে তাদের অ্যাসাইন করতেছে। রেগুলার সিস্টেমে তারা কিন্তু এগুলো চালাতে পারতেছে না। তো এখানে কী কারণে স্টুডেন্টদের সংখ্যাটা কমে গেল সেটা আপনারা অজানা না। বিশেষ করে এখানে 2024 সালে গভর্নমেন্ট একদম জানুয়ারি থেকেই এখানে আপনারা জানেন যে স্টুডেন্টদের অ্যাকোমোডেশন খরচটা ডাবল করে ফেলার কারণে, মানে খরচ অ্যাকচুয়ালি যেটা হয় সেটাই তারা দেখিয়েছে, যাতে করে স্টুডেন্টদের বাজেটের বিষয়টা নিয়ে স্টুডেন্টরা কনসার্ন থাকে। তো এছাড়াও এখানে বেশ কিছু ক্যাপ দেওয়া হয়, সেই ক্যাপগুলোর কারণে এখানে দেখা গেল যে 50% স্টুডেন্টের সংখ্যা কমে গেছে কানাডাতে। তো যে একটু আগে বাঘ আর হরিণের যে রেশিওটা আপনাদেরকে শোনালাম, যে গল্পটা, এটা বাস্তবিক অর্থেই কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে। যে আপনার সাপ্লাই এবং ডিমান্ড এর মধ্যে যে একটা সম্পর্ক, যেখানে সাপ্লাই বেশি সেখানে আপনার ডিমান্ড কমে যায়, কারণ মানুষ বেশি ক্রয় করতে পারে না। আবার দেখা গেলো যে পরবর্তীতে যখন সাপ্লাই কমে যায় তখন আবার ডিমান্ড বেড়ে যায়। তো ঘটনা এইভাবেই কিন্তু ঘটতেছে। এখানে কানাডাতে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন আসে, বিশেষ করে কলেজের যে সমস্ত প্রোগ্রাম, সেগুলো অনেক ক্ষেত্রেই পোস্ট গ্রাজুয়েশন এলিজিবিলিটি রিমুভ করে দেওয়া হয়। এরপরে আপনার ইউনিভার্সিটিগুলোরও প্রোগ্রামগুলো যদিও পিজিডাব্লিউপির এলিজিবিলিটি রয়েছে, কিন্তু সেখানে বেশ কিছু আপনার এখানে ইন ডিমান্ড সেক্টর আলাদা করে ক্রিয়েট করেছে কানাডা গভর্নমেন্ট সাম্প্রতিক সময়। তো আপনারা যারা কানাডাতে আসতে চাচ্ছেন স্টাডি পারমিট ভিসা নিয়ে, আজকের আলোচনাটা যারা শুনতেছেন ম্যাক্সিমামই স্টুডেন্ট ধরে নিচ্ছি বা স্টুডেন্টদের গার্ডিয়ান, তাদেরকে বলবো যে কানাডাতে এখনও অপরচুনিটিস অবশ্যই ওপেন রয়েছে। তবে আপনি যেন তেন সাবজেক্টে আসার প্ল্যানটা বাদ দিতে হবে, এটি আমি বলবো আমাদের জায়গা থেকে। কানাডাতে যে ক্যাটাগরি বেসড ড্রগুলো হচ্ছে, বিশেষ করে এখানে স্ট্রিম, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স, এগ্রিকালচার সেক্টরগুলো, এরপর হেলথ কেয়ার সেক্টর বা হেলথ কেয়ার সেক্টরের সাথে যুক্ত যে সমস্ত সেক্টরগুলো রয়েছে, সম্প্রতি এডুকেশন সেক্টরে গভর্নমেন্ট ফোকাস করতেছে। এরপরে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কোর্স করা, এই বিষয়গুলোকে ফোকাস করে স্টুডেন্টরা যদি পড়াশোনা করতে চায় তাহলে কানাডাতে তাদের ভিসা পাওয়াটাও যেমন সহজ হবে, সেই সাথে কানাডাতে এসে পরবর্তী সময়ে তাদের এখানে ক্যারিয়ার বিল্ড আপের ক্ষেত্রে কখনো পিছনে ফিরে তাকাতে হবে না। বলা চলে যে সে পিয়ারে একটা পা দিয়েই এখানে কানাডাতে আসবে। আর কানাডাতে যদি শুধু পড়াশোনা করার জন্য আসতে চান, আবার নিজ দেশে ফেরত যাবেন, এই ধরনের যারা স্টুডেন্ট তারা যে কোনো সাবজেক্টেই পড়তে পারেন, সেক্ষেত্রে এটা তাদের যেটা পছন্দ হয় সেটা তারা করতে পারেন। স্ট্রিক্টার ইমিগ্রেশন রুলস যেটা চালু হয়, এটার ফলে এখানে কানাডার স্ট্যাটিস্টিক্সে তো চলে এসেছে যে এই স্টুডেন্টরা অ্যাকচুয়ালি এখানে এক্সপ্লোর করতেছে অস্ট্রেলিয়া, ইউকে, এই সমস্ত জায়গাকে। চেঞ্জেস টু ইমিগ্রেশন পলিসিস হ্যাভ মেড কানাডা লেস অ্যাপিলিং ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। এর ফলে একটা আনসার্টেনিটি চলে আসে। এখানে অ্যালগোমা ইউনিভার্সিটির সুসান মেরি তারা এখানে দেখাচ্ছে যে 50% ড্রপ ইন এনরোলমেন্ট। তাদের অ্যানুয়াল যে রেভিনিউ 264.6 মিলিয়ন ছিল আগে, সেটি 24 সালে এসে দাঁড়ায় 123.5 মিলিয়ন। তো এই হলো অবস্থা, মানে 50%-এরও নিচে চলে এসেছে বলা চলে। তো এটার কারণে তারা যেমন সাফার করতেছে, এটার সাথে রিলেটেড অনেক ইন্ডাস্ট্রি রয়েছে কানাডাতে, স্টুডেন্ট বেস করে এখানে অনেক এমপ্লয়মেন্ট ফ্যাসিলিটিস থাকে, সেগুলোও কিন্তু এখানে শাটডাউন হওয়ার মতো অবস্থা। প্রোগ্রাম সাসপেনশন অ্যান্ড বাজেট কাট, ইমিডিয়েট ফল আউট, the cope with the revenue shortfall, institutions are suspending programs, particularly those with low international enrollment. এখানে এনরোলমেন্ট ডিক্লাইনের বিষয়গুলো আবার একটু আমরা খোলাসা করি। 50% ড্রপ primarily due to the ineligibility of business graduate certificate for PGWP. Program suspension, 5 low enrollment program will not admit new student in 2025. Interim President Donna Rogers emphasized that this is not a reflection of program quality but necessary to ensure university survival. তো এখানে স্টাফদের অবস্থাও খারাপ, এখানে স্টাফদের মেনটেন করাটাও কঠিন হয়ে গেছে। ক্যামব্রিয়ান কলেজে আমরা দেখতে পাচ্ছি তাদের এখানে $40 মিলিয়ন তাদের রেভিনিউ ড্রপ করেছে এবং তারা 22টি পজিশন এখানে ইলিমিনেট করতে বাধ্য হয়েছে এবং 10টি একাডেমিক প্রোগ্রাম তারা সাসপেন্ড করেছে।
এর ফলে তারা স্টাফদেরকে রিঅ্যাসাইন করেছে অন্যান্য সেক্টরে। নর্দার্ন কলেজে আমরা দেখতে পাচ্ছি তারা $6 মিলিয়ন ডিফিসিট ছিল 2024-এ, এটি $12 মিলিয়ন ডিফিসিট হবে 2025 সালে। যে প্রেশারের মধ্যে তারা আছে এইগুলোর কারণে। এরপরে এখানে ফ্যাকাল্টি রিডাকশন হচ্ছে। 13 প্রফেসর্স হ্যাভ টেকেন আর্লি রিটায়ারমেন্ট, রিডিউসিং দি ফুল টাইম ফ্যাকাল্টি টু হিস্টোরিক লো অফ 70 অ্যাক্রস ইটস ক্যাম্পাস ইন টিমেন্স। এরপরে ক্রিকল্যান্ড লেক, হালবুরি এবং মসুনি, এই সব জায়গাতে একটা ক্রাইসিস তৈরি হয়েছে। সল্ট কলেজের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে সেভারাল প্রোগ্রাম তারা এখানে পজ করতে বাধ্য হয়েছে এবং তারা এখানে জুনের বাজেটটা অনেক কাটছাট করে করতে হবে। তো এখানে সব কিছু মিলিয়ে যে তথ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কানাডার কলেজগুলোর খুবই খারাপ অবস্থা, বিশেষ করে অন্টারিওতে অনেকগুলো রিনাউন্ড কলেজ খুবই এখানে স্টুডেন্টদেরকে ব্যাপক সার্ভিস দিচ্ছিল, সেই জায়গাতে তারা এখানে কানাডার রেস্ট্রিকশনের কারণে মূলত তাদের মার্কেট হারিয়ে ফেলেছে বলা চলে। দি রিপল ইফেক্টস অন ফ্যাকাল্টি অ্যান্ড স্টুডেন্টস, এটার ফলে যেটা হচ্ছে রিডিউস কন্ট্রাক্টস, মোরাল অ্যান্ড আনসার্টেনটি, রিটায়ারমেন্ট ইনসেন্টিভস, স্টুডেন্ট ইম্প্যাক্ট, এর ফলে লিমিটেড প্রোগ্রাম অপশন পাচ্ছে স্টুডেন্টরা, ইনক্রিজড কম্পিটিশন, এখানে প্রোগ্রাম কমে যাওয়ার কারণে কম্পিটিশনগুলো বেড়ে যাচ্ছে, এই হলো অবস্থা। ক্যাম্পাস ডাইভার্সিটি, কমিউনিটি কনসিকুয়েন্সের ফলে এখানে ইকোনমিক ইম্প্যাক্ট ব্যাডলি ইম্প্যাক্ট করতেছে। ওয়ার্কফোর্স শর্টেজেস, প্রোগ্রাম টাইড টু পিজিডাব্লিউপি অফেন ট্রেন্ড স্টুডেন্টস, অর্থাৎ এখানে অনেকগুলো প্রোগ্রামে পিজিডাব্লিউপির এলিজিবিলিটি রিমুভ করার কারণে সেই রিলেটেড ইন্ডাস্ট্রিগুলো এখানে শর্টেজে পড়ে যাচ্ছে, কারণ পিজিডাব্লিউপি নিয়ে স্টুডেন্টরা যখন এখানে জব করে, ওয়ার্ক জব করুক বা প্রাইমারি স্টেজে যখন জব করার পরে সেগুলো ক্লোজ ওয়ার্ক পারমিটে যখন যায় তখন এক্সপার্ট হয়ে তারা সেখানে যায়, সেগুলো কানাডার ইন্ডাস্ট্রিগুলোকে সচল করার জন্যে খুবই ভালো স্মুথ ভূমিকা রাখে, সেই জায়গাতে এখানে একটা শর্টেজের সম্ভাবনা তৈরি হয়েছে। তো এটা কী কারণে করতেছে সেটা আপনারা জানেন যে ডিপেন্ডেন্স অন ইন্টারন্যাশনাল টিউশন, ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা অনেক টিউশন জমা দেয় বা দিয়ে পড়ে ডোমেস্টিক স্টুডেন্টদের তুলনায়, সেটা বলেছি আমরা আগে। এরপরে ফেডারেল পলিসি শিফট, ফেডারেল পলিসিগুলোকে আশা করি নতুন গভর্নমেন্ট নতুন করে এটা রিশাফল করবে। গ্লোবাল কম্পিটিশনে এখানে ইউকে, অস্ট্রেলিয়া, ইউএসএ তারা যেভাবে রিক্রুটমেন্ট করে যাচ্ছে, তারা যেভাবে ফ্যাসিলিটিসগুলো দিচ্ছে, ভিসার ফ্যাসিলিটিস, সেগুলোর আলোকে মূলত কানাডাকে আরও এখানে সব কিছুকে সাজাতে হবে, একটু স্টুডেন্ট বান্ধব করতে হবে, তাহলে এই জায়গা থেকে তারা আরও গুড রেজাল্ট পাবে। অনেক ভালো স্টুডেন্টরা, ভালো ক্যাপাবল স্টুডেন্টরাও এখানে সুযোগ পাচ্ছিল না, সেই জায়গা থেকে যদি তারা ফিরে আসতে পারে, একটু এখানে ইনক্রিজ করতে পারে, তাহলে আবার স্টুডেন্টদের একটা ফ্লো তৈরি হবে কানাডার প্রতি। এখানে কানাডার অনেক ইনস্টিটিউশন রয়েছে যেগুলোতে অ্যাকসেপ্টেন্স লেটার পেতে বা রেসপন্স পেতে অনেক দেরি হয়, সেই জায়গাতেও একটা স্মুথনেস আসবে বলে এখানে ধারণা করা হচ্ছে। হোয়াট আর ইনস্টিটিউশনস ডুইং টু অ্যাডাপ্ট, তো এই ইনস্টিটিউশনগুলো যেটা করতেছে তারা প্রোগ্রাম রিস্ট্রাকচারিং করতেছে, সাসপেন্ডিং লো এনরোলমেন্ট প্রোগ্রাম অ্যালাউজ স্কুল টু রিডিরেক্ট রেসপন্সেস। তো এখানে স্ট্রিম ক্যাটাগরির প্রোগ্রামগুলোকে তারা বেশি ফোকাস করবে, যে সেক্টরগুলোতে আপনার কেরিয়ার ফ্যাসিলিটিস কম সেই প্রোগ্রামগুলো ক্লোজ হয়ে যাবে। স্টাফ ম্যানেজমেন্টের ক্ষেত্রে তারা আরও অনেক চিন্তা ভাবনা করতেছে যে কস্ট ইফেক্টিভভাবে কীভাবে চালানো যায়। লবিং এফোর্টস, ইনস্টিটিউটস আর অ্যাডভোকেটিং ফর ইনক্রিজ গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট অ্যান্ড রিভিউ অফ দি ডোমেস্টিক টিউশন ফিস। ডাইভার্সিফাইং রেভিনিউ, বিভিন্নভাবে তার রেভিনিউগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের যে রেভিনিউ পাওয়া যায় সেটার তো যেহেতু ডিরেক্টলি হচ্ছে না, অনেক অনলাইন কোর্স চালু করার মাধ্যমে তারা একটু এটি স্মুথ করার চেষ্টা করতেছে। মার্কেটিং টু ডোমেস্টিক স্টুডেন্ট, গভর্নমেন্ট রেসপন্স অ্যান্ড ফিউচার আউটলুক, দি অন্টারিও গভর্নমেন্ট হ্যাজ অ্যাকনোলেজ দি চ্যালেঞ্জ ফেসিং দি পোস্ট সেকেন্ডারি সেক্টর বাট has not yet offered comprehensive solution. A recent announcement 750 million over 5 years to fund, এখানে 20,500 স্ট্রিম সেটের জন্য এখানে 750 মিলিয়ন ফান্ড এখানে গভর্নমেন্ট ইনভেস্ট করবে। তো এই জন্য স্ট্রিম ক্যাটাগরিতে যারা কানাডা আসতে চান তাদের জন্য কিন্তু এখনও সুযোগগুলো রয়েছে, স্টুডেন্টরা এখানে ফোকাস করতে পারে। বিয়ানকা এখানে স্পোক পারসন ফর দি মিনিস্ট্রি অফ কলেজ, ইউনিভার্সিটি, রিসার্চ এক্সেলেন্স অ্যান্ড সিকিউরিটি, তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন, ফান্ডিং ফর কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিজ ইজ হায়ার দেন ইভার, অন্য যে কোনো সময় তুলনায় এখানে গভর্নমেন্ট অনেক ভর্তুকি দিচ্ছে, সাইটিং অ্যান additional 1.3 billion investment last 5 years and 5 billion annually. A new federal government could introduce further immigration reforms while global competition for international students is like to intensify.
তো যেহেতু নতুন গভর্নমেন্ট হিসেবে কার্নি মন্ত্রিসভা আজকে গঠিত হবে, সেখানে তিনি আগের যাকে ইমিগ্রেশন মিনিস্টার রেখেছিলেন তাকে রাখবেন নাকি নতুন কাউকে আনতেছেন, এটা আমরা আগামীকাল ইনশাল্লাহ এটা নিয়ে একটা এপিসোড করব। তো আমরা আশা করি যে কার্নির অবজারভেশন অবশ্যই তথ্যগুলো যাবে, যেহেতু এই তথ্যগুলো এসেছে। এর ফলে অনেকগুলো স্টেপ নেওয়া হতে পারে। পটেনশিয়াল সলিউশন টু দি ক্রাইসিস টু স্টেবিলাইজ Northwestern Ontario post-secondary sector. Stakeholders are proposing several solutions. Leave their domestic tuition fees, reinstance PGWP eligibility, আবার হয়তোবা এখানে PGWP এলিজিবিলিটিগুলোকে ইনস্টল করা হবে। ইনক্রিজ বেস ফান্ডিং, এরপরে স্ট্রিমলাইনিং ইমিগ্রেশন পলিসিস, ডাইভার্সিফাই প্রোগ্রাম অফারিংস, দি বর্ডার ইমপ্লিকেশন ফর Canadian হায়ার এডুকেশন, উইল কানাডা রিমেইন এ টপ ডেস্টিনেশন ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। নতুন পলিসির উপরে নির্ভর করে মূলত কানাডা টপ ডেস্টিনেশনে থাকতে পারবে কিনা। তো এখানে অনেক ধরনের বিষয় আছে, তো আজকে আলোচনা দীর্ঘায়িত করব না। আমাদের সাথে যারা ছিলেন দেশ বিদেশ থেকে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।